মৃন্ময় কখনো মিশর যায়নি, কিন্তু অজস্র ছাপা বইয়ে আর ই বুকে দেখেছে পিরামিডের ভেতরের ছবি। এই গুহার দেয়াল জুড়েও সেরকম অজস্র রঙিন ছবির ভিড়। এখানেও ছবি কথা বলছে, বলছে রাজা মহীসুখের নানান কীর্তির কথা, তার বাঘের কবলে মৃত্যুর কথা, বলছে কিলারায়ের জন্ম ও তার অপমৃত্যুর কথা। পিছল পাথরের ওপর দিয়ে মৃন্ময় আর গুড়েলাল এক পা করে এগোচ্ছে আর দেখছে সিনেমার মতন ফ্রেমের পর ফ্রেমে রাজা মহীসুখ আর রাজা কিলারায়ের জন্ম থেকে মৃত্যু সবটাই ধরা রয়েছে। তারপর একটা ছবির সামনে আসায় মৃন্ময়ের পা দুটো যেন পাথর হয়ে গেল। ছবিটায় দেখা যাচ্ছে মেঝের ওপর শোয়ানো রয়েছে এক মৃতদেহ, আর তার পাশে হাঁটু গেড়ে বসে আছেন এক বৃদ্ধ। বৃদ্ধের ডান হাতে যা ধরা আছে তার সঙ্গে আজকের সার্জনের ছুরির বিশেষ তফাৎ নেই। একদিকে স্তূপ করে রাখা আছে সবুজ লতাপাতা, অনেকগুলো ধুনুচির থেকে ধোঁয়া উঠছে। দেবতাদের আশীর্বাদ মাথায় নিয়ে রাজবৈদ্য জগন্নারিয়া কিলারায়ের শরীর মমি করছেন। মৃন্ময়ের আনন্দের ডিগবাজি খেতে ইচ্ছে করছিল। সে উত্তেজিত হয়ে বলেই ফেলল, যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ গল্প, রহস্যময় খুন। গল্প পাঠে স্বর্ণাভ এবং গল্পের সূত্রধর আমি সৌমিক। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, রহস্যময় খুন। মধ্যপ্রদেশের পান্না জায়গাটা দুটো কারণে বিখ্যাত, এক টাইগার রিজার্ভ আর দুই হীরের খনি। তবে হীরে আর বাঘ দুটোর অবস্থাই ইদানিং খুব খারাপ। খোঁজ নিয়ে জানা গেল সরকারি খনিগুলোতে কুড়িয়ে বাড়িয়ে সারা বছরে 100 পিস হীরে পাওয়া গেলেই অনেক। সে হীরের কোয়ালিটিও নাকি একদম ভালো নয়। বাঘের অবস্থা আরও করুণ। রিজার্ভ ফরেস্টের এক অফিসার আমতা আমতা করে জানালেন, এই এখনো জঙ্গলে 3টে বাঘ আছে। তবে গুড়েলাল সে কথা হেসেই উড়িয়ে দিল, বলল, বাঘ থাকলে আমরা দেখতে পেতাম না? সারাক্ষণ ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করছি, কই গত 5 বছরে একটাকেও তো দেখতে পাইনি। আমাদের কাহিনীর মুখ্য চরিত্র মৃন্ময় বলতে শুরু করলো, গুড়েলাল আমার সর্বকর্মা। বাজার হাট রান্নাবান্না থেকে শুরু করে লণ্ঠন সাপাই সবই ওর দায়িত্ব। সব থেকে বড় কথা হলো গুড়ে নিজে একজন নারিয়া উপজাতির লোক, তাই ও সঙ্গে থাকা মানে নারিয়াদের সঙ্গে মেলামেশার পাসপোর্টটাও হাতে পেয়ে যাওয়া। নারিয়াদের নিয়ে কাজ করার জন্যই মৃন্ময় গত 1 মাস ধরে পান্নায় ঘাঁটি গেড়ে বসেছে। প্রপার পান্না শহরে নয় অবশ্য, ওটা বড় লোকেদের জায়গা। ওখানে নারিয়াদের মতন গরিব লোকেদের পাবে কোথায়? নারিয়ারা থাকে জঙ্গলে। পান্না শহরকে ঘিরে যে মাইলের পর মাইল পাথুরে জমি, টিলা পাহাড় আর সেগুনের বন, তারই মধ্যে ছোট ছোট গ্রামে ওরা ঘর বেঁধে থাকে। বনের ফল পাকুড় কুড়োয়, ছোট ছোট জীবজন্তু শিকার করে, নালায় মাছ ধরে। কোমরে নামমাত্র কাপড় চড়ানো, শুকনো পাতায় ছাওয়া কুঁড়ে ঘর। হাজার হাজার বছর ধরে এইভাবেই ওরা বেঁচে আছে। টেলিভিশন, মোবাইল, শপিং মল, ফ্লাইওভার এইসব কিছুই ওরা দেখেনি। সেই জন্যই নৃতাত্ত্বিকদের মধ্যে নারিয়াদের মতন উপজাতিদের নিয়ে ভারী আগ্রহ। ওদের ভালো করে স্টাডি করলে 1000 বছর আগে মানুষ কেমন জীবন কাটাতো তার একটা আঁচ পাওয়া যায়। নারিয়া উপজাতিদের নিয়ে প্রথম বড় মাপের কাজ করেছিলেন মৃন্ময় প্রফেসর অনন্যা বন্দ্যোপাধ্যায়। 30 বছর আগে নারিয়া উপজাতির ওনার রিসার্চ পেপার গডস অ্যান্ড গডেস অফ নারিয়া ট্রাইব কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়েছিল। অনন্যা ম্যাডামের আন্ডারেই মৃন্ময় পিএইচডি করছে।
অনন্যা ম্যাডাম ওকে খুব ভালোবাসেন। সেটার একটা কারণ ওর আগের পরীক্ষাগুলোর রেজাল্ট, কিন্তু তার চেয়েও বড় কারণ উনি নিজে যেটা বলেন সেটা হলো মৃন্ময়ের পরিশ্রম করবার ক্ষমতা। অনন্যা ম্যাডাম ওকে প্রায়ই বলেন, বুঝলে মৃন্ময়, অ্যানথ্রোপোলজিস্টের কাজটা ঠান্ডা ঘরে হেলান দিয়ে বসে হয় না। ওটার জন্যে মানুষের সঙ্গে তাদের নিজের জায়গায় গিয়ে মিশতে হয়, তাদের ঘরের দাওয়ায় গিয়ে বসতে হয়, তাদের সঙ্গে একসঙ্গে শাল পাতার দোনায় ভাত খেতে হয়। এ ব্যাপারে আদর্শ হচ্ছেন ভারতীয় অ্যানথ্রোপোলজির জনক ভেরিয়ার এলুইন সাহেব। জানো তো, উনি একজন গন্ধ উপজাতির মেয়েকে বিয়ে করেছিলেন। মৃন্ময় সবই জানে, আর জানে বলেই ও সেই কলেজের দিনগুলো থেকেই যতটা পারে ফিল্ড ওয়ার্কের ওপর জোর দেয়। সেটা যে শুধু নিজের কেরিয়ারের কথা ভেবে করে তা নয়। ও বলে, আমার সত্যি টেনশন আর লোভে পড়া এই শহরের জীবনের চেয়ে অনেক বেশি ভালো লাগে আদিবাসীদের ওই সহজ সরল নির্লোভ জীবনযাত্রা। আলো ঝলমলে শপিং মলে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখের সামনে থেকে সারি সারি দোকানপাট যেন সব মুছে যায়। কানে ভেসে আসে মাদলের ওই দ্রিদিম দ্রিদিম তাল। মনে হয় যেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে কোনো এক মালভূমি। বনশিউলির গন্ধে বাতাস যেন ভারী হয়ে আসে, আর আমার সামনে আগুন ঘিরে নাচ শুরু করে আমারই আদিবাসী বন্ধুরা। মনে হয় যেন এক্ষুনি ছুটে যাই ওই রকম একটা জায়গায়। আমার এই পাগলামির কথা জানতেন বলেই 1 মাস আগে অনন্যা ম্যাডাম আমার হাতে তুলে দিলেন তার একটা অসমাপ্ত রিসার্চ পেপার। ফাইলটা হাতে নিয়ে প্রথম পাতার উপরে শিরোনামটা দেখেই তো চমকে উঠেছিলাম, ইজ দেয়ার এনি মামি অফ এ নারিয়া কিং? কোনো নারিয়া রাজার শরীর কি মমি করে রাখা আছে? মমি জিনিসটা যে মিশরের একচেটিয়া নয় সেটা মৃন্ময় জানত। জাপানে আর সাউথ আমেরিকায় মৃতদেহ মমি করে রাখার চল ছিল। আমাদের দেশেও অনেক জায়গায় মমি করা শরীর পাওয়া গেছে। হিমাচল প্রদেশের কাজায়, অসমের মাইলাঙে, অরুণাচল প্রদেশে। তবে দেশে দেশে মমি করার পদ্ধতিতে তফাৎ রয়েছে। সেই জন্যেই মমির কথা পড়ে অবাক হয়নি মৃন্ময়। অবাক হয়েছিল সেই মমিটাকে অনন্যা ম্যাডাম কোথায় খুঁজে পাওয়ার আশা করছেন সেটা দেখে। মধ্যপ্রদেশের কোনো উপজাতির মধ্যে মৃতদেহ মমি করে রাখার কথা তো এতদিন অবধি জানা যায়নি। ফাইলটা মৃন্ময়ের হাতে তুলে দিয়ে অনন্যা ম্যাডাম বলেছিলেন, মৃন্ময়, এই কাজটা আমি আর শেষ করে উঠতে পারবো না। আমার বয়স হয়ে গেছে, আর ফিল্ড ওয়ার্কের ধকল নিতে পারবে না। তুমি এটা নিয়ে এগো। সত্যি যদি নারিয়া রাজাকে খুঁজে বার করতে পারো, তাহলে তোমার পিএইচডি থিসিসও ক্যামব্রিজ থেকে পাশ হবে। বিখ্যাত হওয়ার লোভ মৃন্ময়ের ছিল না, কিন্তু অ্যানথ্রোপোলজির অন্ধি সন্ধি জানার প্রবল ইচ্ছে তো ছিলই। তাই যাকে বলে দুরু দুরু বক্ষে অনন্যা ম্যাডামের সামনে বসেই পরের পাতাগুলো উল্টাতে যাচ্ছিল। অনন্যা ম্যাডাম ওর মুখের অবস্থা দেখে হাসতে হাসতে বললেন, তারা কিসের মৃন্ময়? 300 পাতার ফিল্ড রিপোর্ট তো তুমি একেবারে পড়ে শেষ করতে পারবে না। বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় লেখাটা দেখো, তারপর আমার কাছে এসো। তাই করল মৃন্ময়। পরের 3 দিনে খুঁটিয়ে পড়ল তার ম্যাডামের রিপোর্ট। যা বুঝল, এই মমি নিয়ে ভাবনার বীজটা অনন্যা ম্যাডামের মাথায় ঢুকেছিল 30 বছর আগের সেই দিনগুলোতে, যখন তিনি ছিলেন যুবতী। দিনের পর দিন নারিয়াদের গ্রাম থেকে গ্রামে ঘুরছেন, শিখে নিচ্ছেন ওদের ভাষা, ওদের ভদ্রতা। নারিয়াদের সঙ্গে মিশে যাচ্ছেন তাদের নিজেদের লোকের মতন। সেই সব দিনের অভিজ্ঞতার কথা ডায়েরির মতন করে লিখে রেখেছিলেন তিনি এই রিপোর্টের প্রথম অংশে। তখনও গ্রামগুলোর অবস্থা আজকের মতনই খারাপ ছিল। 20-30 কিলোমিটার তফাতে এক একটা গ্রাম। দুটো গ্রামের মধ্যে যাতায়াত ভীষণ কঠিন, কারণ তাদের মাঝখানে গভীর জঙ্গল, আর রাস্তাঘাটের বালাই তো এইসব জায়গায় কোনো দিনই ছিল না। এক একটা গ্রাম যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেই জন্যেই এক এক অঞ্চলের নারিয়াদের এক একজন উপাস্য দেবতা। এক গ্রামের লোক যে উপকথার গল্প বলে, অন্য গ্রামের গল্প থেকে
তা সামান্য হলেও আলাদা হয়ে যায়। রান্নার উপকরণ, কাপড় পরবার ধরন, বিয়ে চুড়ো, শ্রাদ্ধ শান্তি প্রথাতেও একটু না একটু তফাৎ থেকে যায়। তফাৎ ছিল না শুধু একটা বিশ্বাসে। সারা বিন্ধ্য পর্বতে যেখানে যত নারীয়া ছিল তারা বিশ্বাস করত তাদের শেষ রাজা আবার ফিরে আসবে। কিন্তু সেই শেষ রাজা কে? রাজা কিলারায় নারিয়া। ঠিক 400 বছর আগে তিনি ঘাতকের হাতে প্রাণ দেন। প্রফেসর অনন্যা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম তার অসমাপ্ত রিসার্চ পেপারে লিখেছেন, হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই ওয়ান অফ হিজ কোর্টিয়ার্স। রাজামশাইয়ের কোনো এক সভাসদই তাকে খুন করেছিল। নারীয়াদের কোনো লিখিত ইতিহাস নেই। ওরা যে পুরাণ কথা বলে, যে গান গায়, সেসবের মধ্যে থেকে অনন্যা ম্যাডামও ওদের যে ইতিহাস তৈরি করেছিলেন সেটা এই রকম। রাজা কিলারায়ের বাবা রাজা মহীসুখের আমলে নারীয়াদের ইতিহাসের সবচেয়ে সুসময়টা এসেছিল। নারীয়াদের মধ্যে কোনো কোনো পরিবার নাকি ছিল দারুণ ওস্তাদ কামার। 500 বছর আগেও তারা ঘরোয়া উপায়ে মাটির ফার্নেসে হেমাটাইট পাথর থেকে লোহা বার করার গুপ্তবিদ্যা জানত। শুধু তাই নয়, তারা গলানো লোহার সঙ্গে নানান জিনিস মিশিয়ে তার থেকে ইস্পাত তৈরি করতে পারত। এমনকি সেই ইস্পাতের তৈরি অস্ত্রশস্ত্রের ধার বাড়াবার জন্যে কেমন করে টেম্পারিং করতে হয় সেই টেকনিকও তাদের অজানা ছিল না। রাজা মহীসুখ কয়েকটি পরিবারের হাত থেকে সেই গুপ্তবিদ্যা কেড়ে নিয়ে সমস্ত নারীয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। প্রতিটি নারীয়া হয়ে উঠেছিল অস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত। সেসব অস্ত্র ছিল যেমন হালকা, তেমনি ছিল তাদের ব্যালেন্স, আর তেমনি ধার। নারীয়া শোট দিয়ে গলায় কোপ দিলে নাকি কাটা মুন্ডু অনেকক্ষণ অবধি গলার ওপরেই বসে থাকত। যার মাথাটি কাটা গেল সে নিজেও বুঝতে পারত না কি সর্বনাশ ঘটে গেল। ফলে আজ থেকে 400 বছর আগে মধ্যপ্রদেশ থেকে উত্তর ভারত অবধি সমস্ত রাজ্যের সৈন্যবাহিনীতে নারীয়াদের তৈরি তলোয়ার, বল্লম, তীরের ফলার বিরাট চাহিদা তৈরি হয়েছিল। এই প্রথম একজন রাজা, রাজা মহীসুখ, নারীয়াদের জন্য বাইরের জগতের জানলা খুলে দিয়েছিলেন। নারীয়ারা জঙ্গলের কুল গাছে তসর গুটির চাষ করতে শিখেছিল। সেই তসরের চাহিদাও ক্রমশ বাড়ছিল। রাজা মহীসুখের আরও অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলো কাজে লাগানোর সময় পেলেন না। একদিন শিকার করতে গিয়ে তিনি বাঘের আক্রমণে প্রাণ হারালেন। নারীয়াদের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। রাজা মহীসুখকে তারা দেবতার মতন দেখত। সেই দুঃসময় সামনে এগিয়ে এলেন রাজবৈদ্য জগন নারিয়া। নারিয়া উপকথা জগন নারিয়া সম্বন্ধে নানান গল্পে ভর্তি। এখনও নারিয়া গ্রামের দাদু ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদের ঘুম পাড়াবার সময় সুর করে রাজা মহীসুখ আর রাজবৈদ্য জগন নারিয়ার গল্প বলে। জগন নারিয়া নাকি ভেষজ চিকিৎসায় ছিলেন ধন্বন্তরী। বিরাট এই বিন্ধ্য অরণ্যের প্রতিটি গাছ, প্রতিটি ঘাস আর লতা ছিল তাঁর নখদর্পণে। কোন গাছের কি গুণ, কোন অসুখে তার ব্যবহার, সব তিনি জানতেন। তাছাড়া তিনি ছিলেন জাদুকর। জগন নারিয়া নাকি মরা মানুষকেও বাঁচিয়ে তুলতে পারতেন। এই জায়গাটায় অনন্যা ম্যাডাম বোল্ড লেটারে লিখে রেখেছেন। কেন সেটা একটু বাদেই বোঝা গেল। রাজা মহীসুখ মারা যাওয়ার পর ওই জগন নারিয়া মহীসুখের একমাত্র সন্তান কিলারায়কে সিংহাসনে বসিয়ে রাজ্য চালাবার একটা চেষ্টা করেছিলেন। কিলারায় তখন নাবালক, কিন্তু সেই সব পরিবার যাদের হাত থেকে অস্ত্র তৈরির গুপ্তবিদ্যা কেড়ে নিয়ে রাজা মহীসুখ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তারা এবার প্রতিশোধ নিল। একদিন যখন কিলারায় রাজসভায় বসে আছেন, তখন ওরকমই একজন ক্ষিপ্ত সভাসদ দূর থেকে তার বুকে একটা তীর গেঁথে দিয়ে পালায়। কিলারায় সিংহাসনের ওপরেই লুটিয়ে পড়লেন। এরপরে যেটা হলো সেটাকে সময়ের চাকা উল্টো দিকে ঘোরা ছাড়া আর কিছুই বলা যায় না। একজন রাজার অভাবে নারীয়ারা দিশাহারা হয়ে পড়ল। সভ্যতার দিকে তারা যে 2-4 পা এগিয়েছিল, এই ঘটনার পরে তারা ঠিক ততটাই পিছিয়ে গেল।
তার সঙ্গে যোগ হলো বইয়ের পাতায় যাদের উচ্চ বর্ণ বলা হয় সেই সব সভ্য মানুষদের অত্যাচার। নারিয়াদের তারা মারতে শুরু করলো। তারা নারিয়াদের হাতে যত উর্বর জমি ছিল সব কেড়ে নিল। ইংরেজরা আসার পরে নারিয়ারা জঙ্গলে ঢোকার অধিকারটুকুও হারালো। কোনো রকমে ধুঁকতে ধুঁকতে বেঁচেছিল তারা। বেঁচেছিল শুধু একটা বিশ্বাস বুকে নিয়ে, রাজা কিলারায় আবার মৃত্যুর দেশ থেকে ফিরে আসবেন। তিনি ফিরে এলেই আবার নারিয়ারা তাকে সামনে রেখে যুদ্ধযাত্রা করবে, জিতে নেবে তাদের যত হারানো জমি, নতুন করে শিখে নেবে ইস্পাত আর তসর বানাবার কলাকৌশল। আবার তাদের সুখের দিন ফিরে আসবে। রাজবৈদ্য জগন্নারিয়া তাদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি নাকি রাজা কিলারায়ের মৃতদেহ নিয়ে এমন একটা কিছু করেছিলেন যাতে 400 বছর পরে আবার রাজা কিলারায় পৃথিবীতে ফিরে আসেন। ঠিক 3 দিন বাদে আবার সেই ফাইল নিয়ে অনন্যা ম্যাডামের স্টাডি রুমে ঢুকলো মৃন্ময়। অনন্যা ম্যাডাম জিজ্ঞেস করলেন, পড়েছো? হ্যাঁ। রাজার আত্মা মৃত শরীরে ফিরে আসবে, এর সঙ্গে প্রাচীন মিশরীয়দের ভাবনার মিল পাচ্ছ না? ঘাড় হেলালো মৃন্ময়। তাহলে তো সেই মৃতদেহকে সংরক্ষিত করে রাখতে হয়। পুড়িয়ে ফেললে রাজা কোন শরীরে ফিরবেন? মৃন্ময় আমতা আমতা করে বলল, ম্যাম বলছি, পুরো ব্যাপারটাই যদি একটা আজগুবি গল্প হয়, মানে ধরুন রাজবৈদ্য জগন্নারিয়া প্রজাদের মনোবল ধরে রাখার জন্য যদি এরকম একটা গল্প বানিয়ে থাকেন। অনন্যা ম্যাডাম ঘাড় নাড়লেন। মনোবল ফেরানোর জন্য হাতে গরম কিছু করে দেখানোটাই ভালো। ধরো সঙ্গে সঙ্গে উনি নিজেই যদি রাজার সিংহাসনটায় বসে পড়তেন, তাহলে তুমিও কথা বলতে পারতে। তাছাড়া তুমি নিশ্চয়ই আমার রিপোর্টের শেষ দিকটা পড়েছো। হ্যাঁ পড়েছি ম্যাম। কি লেখা আছে বলো তো সেখানে? ম্যাম আপনি পরে আরও একবার পান্না গিয়েছিলেন, এক্সটেন্সিভলি ঘোরাঘুরিও করেছেন গ্রাম থেকে গ্রামে। প্রতিটি গ্রামবাসী বিশ্বাস করে রাজা কিলারায়ের মৃতদেহ আজও অটুট অবিকৃত অবস্থায় রাখা আছে, কিন্তু কোথায় আছে সে কথা কেউ আপনাকে বলতে পারেনি। এইবার অনন্যা ম্যাডামের মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, সাধারণ নারীয়া মানুষেরা বলতে পারেনি, আর নারীয়াদের মধ্যে যারা স্পেশাল পজিশনে রয়েছে, যেমন ওদের ওই গাঁও বুড়ো কিংবা জান গুরুবা, তারা বলতে চায়নি। মৃন্ময়, একদম নিশ্চিত মৃন্ময়, ওরকম অন্তত 5-6 জন লোক আছে যারা জানে ঠিক কোথায় রাজা কিলারায়ের মৃতদেহ রয়েছে। আমার একের পর এক প্রশ্নের মুখে ওরা কখনো না কখনো নিজের অজান্তেই সেরকম ইঙ্গিত করে দিয়েছে, কিন্তু সেগুলো স্রেফ ওই স্লিপ অফ টাং। পর মুহূর্তেই ওরা আবার মুখে কুলু পেটেছে। তাই বলছি, তুমি একবার পান্না গিয়ে সেরকম কাউকে খুঁজে বার করো যে তোমাকে মমির হদিস দেবে। তোমার মধ্যে মানুষের সঙ্গে মিশবার একটা ক্ষমতা আছে, ধৈর্য আছে, তুমি ঠিক সফল হবে দেখো। মৃন্ময়ের ওপরে অনন্যা ম্যাডামের সেই অগাধ বিশ্বাসটুকুকে সম্বল করেই 1 মাস আগে মধ্যপ্রদেশে চলে আসে ও। পান্না থেকে 15 কিলোমিটার দূরে দেওপাটনি বলে একটা গ্রামে একটা ঘর ভাড়া নিল মৃন্ময়। দেওপাটনি জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। সারা বিন্ধ্য রেঞ্জ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র টিলার মধ্যে একটা টিলার মাথায় এই দেওপাটনি গ্রাম। গ্রামের যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে চারিদিকে শুধু জমাট ঢেউয়ের মতন সবুজ পাহাড়। সে সবুজের কত রকম শেড, কোথাও সেগুনের ঘন সবুজ, কোথাও বাঁশের কচি সবুজ, কোথাও কুসুম গাছের কচি পাতার লাল মেশানো সবুজ, আবার কোথাও বা গামার পাতার রূপলি সবুজ। শুধু কি সবুজ? মৃন্ময় যখন দেওপাটনি এলো তখন মার্চের শেষ। চতুর্দিকে পলাশ আর শিমুল ফুটেছে। বনের মাথায় এখানে ওখানে তাই টকটকে লাল আবিরের ছোপ। কিন্তু এসব সৌন্দর্য বাইরের। ভেতরে ভেতরে নারীয়াদের রংচটা দুঃখের জীবন
একইভাবে বয়ে চলেছিল। ওদের কাছাকাছি থেকে মৃন্ময় দেখল ভোর থেকে রাত অবধি প্রচণ্ড পরিশ্রম করে কিভাবে ওরা দুমুঠো ভাতের জোগাড় করে। কখনো সেটুকুও জোটে না। তখন ওরা পিঁপড়ের ডিম, কাঠবেড়ালি, ইঁদুর বাদুর যা পায় তাই খায়। দেওপাটনির মানুষকে তেষ্টার জলটুকু অবধি আনতে হয় 4-8 মাইল হেঁটে, প্রায় শুকিয়ে যাওয়া একটা নালা থেকে। রোগ ভোক্তাই লেগেই আছে। মৃন্ময় ওখানে থাকতে থাকতেই তো ডায়রিয়ায় একটা বাচ্চা মারা গেল। তবু নারীয়ারা হার মানে না। ওরা একটা স্বপ্নকে বুকে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায়। দেওপাটনিতে মোবাইলের টাওয়ার নেই, তাই এখানে পৌঁছানোর 7 দিন পরে একদিন পান্নায় গিয়ে অনন্যা ম্যাডামকে ফোন করলো মৃন্ময়। বলল, নারিয়াদের স্বপ্ন এতটুকুও টাল খায়নি ম্যাম। আপনি যেরকম দেখে গিয়েছিলেন ঠিক ঠিক সেরকমই আছে। অনন্যা ম্যাডাম বললেন, ওরা কি এখনো বিশ্বাস করে রাজা কিলারায় ফিরে আসবেন? হ্যাঁ ম্যাম, আপনার যে অভিজ্ঞতা হয়েছিল আমারও একদম ঠিক সেই রকমই অভিজ্ঞতা হচ্ছে। কথায় কথায় ওরা খালি বলে ফেলছে রাজা কিলারায়ের শরীর জব্দ করে নাকি কোথাও রাখা আছে। ওদের গানের মধ্যেই বলা হচ্ছে রাজা কিলারায়ের শরীর নাকি সৎকার করতে দেননি জগন নারিয়া। তিনি রাজার মৃতদেহ নিয়ে ঢুকে পড়েছিলেন একটা বন্ধ ঘরের মধ্যে। 3 দিন ধরে নানা ঔষধি লতাপাতা, ধুনো, কর্পূর আর গন্ধকের গন্ধে ভরপুর হয়েছিল রাজপ্রাসাদের চারিদিকের বাতাস। 3 দিন বাদে সেই বন্ধ ঘর থেকে নাকি বেরিয়ে এসে সব থেকে বিশ্বস্ত 5 জন গাঁও বুড়োর হাতে জগন সেই দেহ তুলে দেন। বলেন এই দেহেই আবার প্রাণ ফিরে আসবে 400 বছর পর। প্রাণ ফিরে আসার কথা ছাড়ো, ওটা অন্ধবিশ্বাস। কিন্তু মৃতদেহটা কোথাও রয়েছে বলেই মনে হচ্ছে না। এই জন্যেই আমি মমির কথা ভেবেছিলাম। আর একটা কথা বলি, আমি যেহেতু ক্রস রেফারেন্স করেছিলাম, তাতে মনে হয়েছিল রাজা কিলারায়কে খুন করা হয়েছে 1615 কি 16 সালে। তার মানে 400 বছর কেটেই গেল প্রায়। মৃন্ময়, আমার চিন্তা হচ্ছে এরপর যদি নারীরা দেখে রাজার শরীরে মানে ওই মমির মধ্যে প্রাণ ফিরল না, তাহলে ওরা ওই মমিটারে সৎকার করবে। একটা দারুণ আর্কিওলজিক্যাল এভিডেন্স স্রেফ পুড়ে ছাই হয়ে যাবে। কাজেই তুমি একটু তাড়াতাড়ি ওটাকে খুঁজে বার করার চেষ্টা করো। আপ্রাণ চেষ্টা করছি ম্যাম। অল দ্য বেস্ট। বলে অনন্যা ম্যাডাম ফোন নামিয়ে রাখলেন। মৃন্ময়ও দেওপাটনিতে ফিরে এলো। এত গ্রাম থাকতে মৃন্ময় যে দেওপাটনিতে এসে বাসা বেঁধেছিল সেটা এমনি এমনি নয়। এই দেওপাটনি ছিল নারিয়া রাজাদের রাজধানী। এখানেই কিলারায়ের মৃত্যু হয়েছিল। এটা অনন্যা ম্যাডামের কাছ থেকে জেনেছিল মৃন্ময়। গ্রামের পাতায় ছাওয়া ঝুপড়ির সারি ছাড়িয়ে উত্তর দিকে 1/2 কিলোমিটার মতন হেঁটে গেলেই দেখা যায় পুরনো রাজধানীর ধ্বংসাবশেষ। বিরাট বিরাট পাথরের চৌকোনা স্ল্যাব এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে। তাদের মধ্যে কোনো কোনোটায় অদ্ভুত সুন্দর মূর্তি কিংবা লতাপাতার ছবি খোদাই করা। কখনো চোখে পড়ে পাতালের দিকে নেমে গেছে পাথরের সিঁড়ি। কোথাও একটা প্রায় বুজে যাওয়া ইঁদারা, কোথাও একটা ঘরের ভিত। বুঝতে অসুবিধা হয় না এখানেই মাটির নিচে চাপা পড়ে রয়েছে কিলারায়ের রাজবাড়ি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনুন বানাতে কিংবা ঘরের দেয়াল তৈরি করতে পাথরের দরকার পড়লে দেওপাটনির গ্রামের লোকেরা কষ্ট করে 10 মাইল দূরের পাহাড় থেকে পাথর নিয়ে আসবে, তাকে কষ্ট করে কেটে কুটে চৌরস বানাবে। কিন্তু ঘরের কাছে ছড়িয়ে থাকা অত পাথরের মধ্যে একটাতেও নিজেরা হাত দেবে না, বাইরের কাউকেও হাত দিতে দেবে না। গুড়েলালকে মৃন্ময় জিজ্ঞেস করেছিল, তোমরা এরকম করো কেন? তাতে গুড়েলাল উত্তর দিয়েছিল, জি, যেদিন কিলারায় ফিরে আসবে সেদিন ওই সমস্ত ভাঙা পাথর আবার নিজে থেকেই যে যার জায়গায় বসে যাবে। মাটির ওপর মাথা তুলে দাঁড়াবে 400 বছর আগের সেই 3 মহলা রাজপ্রাসাদ। আলো জ্বলবে, লোক লস্কর, হাতি ঘোড়া সব নিজের থেকেই আবার উদয় হবে। তাহলে বলুন,
একটা পাথর যদি এখান থেকে সরিয়ে নিই তাহলে সেই একটা পাথরই সেদিন কম পড়বে না। সব শুনে মৃন্ময়ের মনে হয়েছিল কিলা রায়ের মমি এখানে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গল্পের আড়ালে জগন্নারিয়া আর তার অনুগতরা আসলে দেওপাটনিকে সুরক্ষিত করে রেখে গেছেন, যেখান থেকে বাচ্চারা ভয়ের চোটে পেয়ারা পারতে অবধি যায় না, সেখানে মমির খোঁজ কে চালাবে? খোঁজাখুঁজির ব্যাপারে মৃন্ময়ের সবচেয়ে বড় সহায় ছিল গুড়েলাল। মৃন্ময় দেওপাটনিতে পা দিয়ে রাজা কিলারায়ের ব্যাপারে একটা দুটো কথা বলা মাত্রই ভিড় ঠেলে গুড়েলাল এগিয়ে এসেছিল। গুড়েলাল কিছুদিন পান্নার ফরেস্ট বাংলোয় সুইপারের চাকরি করেছিল, তাই হিন্দিটা ভালোই জানতো। ওকে পেয়ে মৃন্ময় হাতে চাঁদ পেল। সেই দিনই গুড়েলাল মৃন্ময়ের থাকবার ঘর জোগাড় করে দিল, ওর রান্না বান্নার দায়িত্ব নিয়ে নিল। এক কথায় গত 1 মাস ধরে গুড়েলালই ওকে চালাচ্ছে। ওর বয়স মনে হয় 30-35 বছর হবে। কালো পাথরে খোদাই করা শক্তপোক্ত চেহারা, এভারেজ নারিয়াদের থেকে অনেকটাই বেঁটে। কালো মুখে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। ওকে না হেসে কখনো থাকতে দেখেছি বলে মনে পড়ছে না। আমার জন্যে যে ঘরটা জোগাড় করে দিয়েছিল তার ঠিক উল্টো দিকে আরেকটা কুঁড়ে ঘরে গুড়েলাল খাবার নিয়ে থাকত। গুড়েলালের পরিচ্ছন্ন পাতার কুঁড়ে ঘর ঘিরে বাঁশের বেড়া। মৃন্ময় ঘরে বসেই দেখতে পেত নিকোনো উঠোনে সারাক্ষণ গুড়ের বউ মতিয়া এটা ওটা কাজ করে যাচ্ছে। গুড়ের একটা ছোট ছেলে আছে, সেটা দাওয়ায় কাঁথার ওপর শুয়ে ঘুমোয়। মতিয়া যখন বাইরের কাজে যায় তখন বাচ্চাটাকে ছেঁড়া কাপড় দিয়ে পিঠে বেঁধে নিয়ে যায়। খুব শান্ত বাচ্চা, কখনো কাঁদতে শুনিনি। গুড়েলালকে নিয়ে দিনের মধ্যে 2 বার মৃন্ময় ঘুরতে বেরোয়। একবার খুব ভোরে, ফিরে আসে 10টা নাগাদ, কারণ তারপরে রোদ্দুরের তেজে আর লুয়ের দাপটে বাইরে থাকা যায় না। আবার বেরোয় সূর্য ডোবার পরে, সন্ধে 6টা নাগাদ। ফেরে কখনো রাত 9টায়, কখনো 10টায়। গুড়েলাল 2টো সাইকেল জোগাড় করেছে, ওই সাইকেলে চেপে এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে বেড়ায় ওরা। প্রথম প্রথম গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গুড়েলাল দোভাষীর কাজ করত, তবে নারিয়ারা যে বুন্দেলি ভাষায় কথা বলে তার সঙ্গে হিন্দির বেশ মিল আছে, তাই 2-4 দিনের মধ্যেই মৃন্ময় নিজেই কথাবার্তা চালাতে শুরু করে দিল। ওর প্ল্যানটা ছিল সোজা সাপটা, যেখান থেকে যতটা পারা যায় নারিয়াদের পুরাণ কথা আর লোকগান জোগাড় করে যাওয়া। ওর মনে আশা ছিল ওই সব গান আর গল্পের মধ্যে থেকেই একদিন না একদিন ঠিক পেয়ে যাবে কিলা রায়ের মমির ঠিকানা। যেমন ধাঁধার মধ্যে লুকিয়ে থাকে গুপ্তধনের হদিশ, মৃন্ময় যে ঠিক কিসের খোঁজে এসেছিল সেটা গুড়েলাল ছাড়া আর কেউ জানত না। জানতে পারলে নারিয়ারা নিশ্চয়ই ওকে ওখানে কাজ করতে দিত না। কিন্তু গুড়েলালের ব্যাপার আলাদা, ও মৃন্ময়কে খুব ভালোবাসত, বিশ্বাসও করত। মৃন্ময়ও ওকে কথা দিয়েছিল, সত্যি যদি রাজার মমি খুঁজে পাই তাহলে তা কোথায় আছে কাউকেই জানাবো না, শুধু কটা ছবি তুলে নিয়ে যাব। গুড়েলাল তাতে রাজি হয়েছিল। ও যে শুধু মৃন্ময়ের সঙ্গে সঙ্গে থেকে খোঁজাখুঁজি চালাতো তাই নয়, নিজের মতন করেও একে তাকে জিজ্ঞেস করত। মাঝে মাঝেই আফসোস করে বলতো, জি, তোমার আর আমার একই অবস্থা। বুঝতে পারছি কয়েকজন লোক জায়গাটা জানে, কিন্তু তারা যে ঠিক কারা সেটাই ধরতে পারছি না। এর মধ্যে একদিন গুড়েলাল ভারী উত্তেজিত হয়ে ভর দুপুর বেলায় মৃন্ময়ের ঘরের দরজায় কড়া নাড়ল। মৃন্ময় দরজা খুলে বলল, কি ব্যাপার গুড়েলাল? জি, একটা জায়গার হদিশ পেয়েছি। আমার এক বুড়ি ঠাকুমা আছে, তার কাছে গিয়েছিলাম। সে আমাকে কথায় কথায় বলল তার ছোটোবেলায় নাকি বড়াকুলা বলে একটা গুহার সামনে রাজা কিলা রায়ের নামে পুজোও দিতে যেত। চলো তো একবার ঘুরে আসি বড়াকুলার সেই গুহায়। সেদিন প্রচণ্ড রোদ্দুরের মধ্যেই মৃন্ময় আর গুড়েলাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। একটা হ্যাভারস্যাকের মধ্যে ওর ক্যাম্পিংয়ের জিনিসপত্র থাকে, সেটাকেও সঙ্গে নিয়ে নিল মৃন্ময়। কপাল ভালো ছিল, একটু পরেই মেঘ করে এলো, না হলে বোধহয় লুয়ের দাপটে সেদিন ওরা রাস্তার মধ্যেই অজ্ঞান হয়ে যেত। পাহাড়ের পাকদণ্ডী রাস্তায়
দূরত্বের হিসেব ঠিক বোঝা যায় না, তবু মনে হয় সেদিন ৮-৯ কিলোমিটার সাইক্লিং করার পরে ওরা একটা গুহার মুখে পৌঁছেছিল। দুদিকের পাথরের গায়ে পুরনো সিঁদুরের দাগ। দাগটা দেখে বোঝা যাচ্ছিল যে এককালে সত্যি ওখানে পুজো হতো, কিন্তু বর্তমানে জঙ্গলে গুহার মুখটা ঢাকা পড়ে গেছে। গুড়েলাল চটপট কোমর থেকে দাটা খুলে নিয়ে সেই ঝোপ জঙ্গল কেটে ঢোকার বন্দোবস্ত করলো। মৃন্ময় হ্যাভারস্যাক থেকে বড় টর্চ, নাইলনের দড়ি, জলের বোতল এইসব বার করে সঙ্গে নিয়ে নিল, কারণ অভিজ্ঞতা থেকে ও জানতো পাহাড়ের ওইসব গুহার গোলক ধাঁধায় রাস্তা হারানোটা খুব সাধারণ ব্যাপার। গুহায় ঢুকে মিনিট 3 হাঁটার পরেই বাইরের আলো মুছে গেল। মৃন্ময় টর্চ জ্বালালো, আর টর্চের আলোটা দেয়ালে পড়া মাত্র ওর বুকটা কেঁপে উঠল। মৃন্ময় কখনো মিশর যায়নি, কিন্তু অজস্র ছাপা বইয়ে আর ই বুকে দেখেছে পিরামিডের ভেতরের ছবি। এই গুহার দেয়াল জুড়েও সেরকম অজস্র রঙিন ছবির ভিড়। এখানেও ছবি কথা বলছে, বলছে রাজা মহীসুখের নানান কীর্তির কথা, তার বাঘের কবলে মৃত্যুর কথা, বলছে কিলারায়ের জন্ম ও তার অপমৃত্যুর কথা। পিছল পাথরের ওপর দিয়ে মৃন্ময় আর গুড়েলাল এক পা করে এগোচ্ছে আর দেখছে সিনেমার মতন ফ্রেমের পর ফ্রেমে রাজা মহীসুখ আর রাজা কিলারায়ের জন্ম থেকে মৃত্যু সবটাই ধরা রয়েছে। তারপর একটা ছবির সামনে আসায় মৃন্ময়ের পা দুটো যেন পাথর হয়ে গেল। ছবিটায় দেখা যাচ্ছে মেঝের ওপর শোয়ানো রয়েছে এক মৃতদেহ, আর তার পাশে হাঁটু গেড়ে বসে আছেন এক বৃদ্ধ। বৃদ্ধের ডান হাতে যা ধরা আছে তার সঙ্গে আজকের সার্জনের ছুরির বিশেষ তফাৎ নেই। একদিকে স্তূপ করে রাখা আছে সবুজ লতাপাতা, অনেকগুলো ধুনুচির থেকে ধোঁয়া উঠছে। দেবতাদের আশীর্বাদ মাথায় নিয়ে রাজবৈদ্য জগন্নারিয়া কিলারায়ের শরীর মমি করছেন। মৃন্ময়ের আনন্দের ডিগবাজি খেতে ইচ্ছে করছিল। সে উত্তেজিত হয়ে বলেই ফেলল, উফ, মনে হচ্ছে এক্ষুনি ম্যামকে ফোন করে বলি, ম্যাম আপনার থিওরির পক্ষে অকাট্য প্রমাণ খুঁজে পেয়েছি, মমিফিকেশনের ছবির সামনেই আমরা দাঁড়িয়ে আছি ম্যাম। কিন্তু আগেই বলা হয়েছে এই পাহাড়ে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। গুড়েলালের অবস্থাও মৃন্ময়েরই মতন। হয়তো ওর থেকেও গুড়েলালের রক্তের স্রোত বেশি জোরে দৌড়চ্ছিল, কারণ ও নিজে একজন নারিয়া। জন্ম থেকেও শুনে আসছে ওদের দিন বদলের জাদুকর রাজা কিলারায়ের কথা, আর এই মুহূর্তে ও দাঁড়িয়ে রয়েছে সেই রাজার সমাধিতে। আরও কিছুটা এগোনোর পরে সুড়ঙ্গটা হঠাৎ চওড়া হয়ে গেল। এই জায়গাটা অনেকটা একটা বড়সড় হল ঘরের মতো। এখানেই সুড়ঙ্গটা শেষ, ওদিকে আর যাওয়ার জায়গা নেই। এইখানেই কি তাহলে রাজার মমি রয়েছে? ওরা যেদিকেই টর্চের আলো ফেলছে সেদিকেই দেখছে নানান আকারের মাটির বড় বড় জালা, কলসি, গামলা এইসব রাখা আছে। রয়েছে কাঠের খাট, জলচৌকি এবং ওই রকমই আরও কিছু আসবাব। জিনিসগুলো অনেক পুরনো, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। পিরামিডের গুপ্তধনের সঙ্গে এসবের কোনো তুলনা চলে না। ফেরাওদের ঐশ্বর্য নারিয়াদের রাজা পাবেন কোথায়? তবু ওগুলো দেখেই আমার আশা দ্বিগুণ হয়ে উঠল। মৃন্ময়ের মনে হলো নারিয়ারাও তার মানে ইজিপশিয়ানদের মতন বিশ্বাস করত মমির পাশে তার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়া দরকার, যাতে মৃত্যুর দেশ থেকে ফিরে এসেও রাজার কোনো অসুবিধে না হয়। জিনিসগুলো কম দামি হতে পারে, কিন্তু পেছনের স্পিরিটটা এক। কিন্তু মমি কোথায়? ওই তো দেয়ালের কোণায় নামানো রয়েছে পাথরের তৈরি কফিনের মতন একটা বাক্স। গুড়েলালের হাতে টর্চটা ধরিয়ে দিয়ে মৃন্ময় দৌড়ে গেল বাক্সটার কাছে। গায়ের সমস্ত জোর এক করে উল্টে দিল বাক্সের ঢাকনাটা, আর তারপরেই এক রাশ হতাশা তাকে ঘিরে ধরল। মৃন্ময় মেঝের ওপরেই বসে পড়ল। কফিনটা খালি, ভেতরে এক গাদা পুরনো রেশমের কাপড় ছাড়া আর কিছুই নেই।
তারপর মৃন্ময় একটার পর একটা কলসি আর জালার ভেতরে আলো ফেলতে শুরু করলো। না, কিচ্ছু নেই। ওগুলোর ভেতরেও কিছুই নেই, সব খালি। এর একটাই মানে হয়, রাজা কিলারায়ের মমি ঘর লুট হয়ে গেছে। কিন্তু কারা এই কাজ করলো? মৃন্ময় মুখে কোনো কথা বলেনি, কিন্তু গুড়েলালের মুখ থেকে ঠিক সেই সময়ই উত্তরটা ভেসে এলো। রাগে গড়গড় করতে করতে ও বলল, সেই কিলারায়ের শত্রুদের কাজ। তাদের বংশধরেরা আজও নাকি কিলারায়কে একই রকম ঘৃণা করে। তারাই কেউ নিশ্চয় রাজার শরীর নষ্ট করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে মমি ঘরের সমস্ত সম্পদ। তাই হবে। কে এই কাজ করেছে তাতে আমার আর কিচ্ছু যায় আসে না। আসল কথা এইটাই যে প্রফেসর অনন্যা ম্যাডাম বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আর সত্যি হলো না। খুঁজে পাওয়া গেল না রাজা কিলারায়ের মমি। কিছুক্ষণ বাদে ও উঠে দাঁড়ালো। একটা কাজই বাকি ছিল। ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে প্রতিটি আসবাব, দেয়ালের প্রত্যেকটা ছবি আর সেই কফিনের মতন শবাগারের যতটা সম্ভব নিখুঁত স্ন্যাপ নিল মৃন্ময়। হয়তো এগুলো থেকেই অনন্যা ম্যাডাম কিছু একটা দাঁড় করাতে পারবেন। পরদিন ভোরবেলাতেই মৃন্ময় রওনা হয়ে গেল পান্নার দিকে। পান্না অবধি যেতে হলো না। শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে একটা জায়গায় পৌঁছে পকেট থেকে মোবাইল বার করে মৃন্ময় দেখল বেশ পরিষ্কার টাওয়ার ধরা যাচ্ছে। ম্যামকে কানেক্ট করলো মৃন্ময়। ওদিক থেকে ভেসে এলো সেই গম্ভীর গলার স্বর। বলো মৃন্ময়। মৃন্ময় গতকালের সমস্ত ঘটনাই খুলে বলল তার ম্যামকে। মৃন্ময় কথা শেষ না করা অবধি অনন্যা ম্যাডাম একটাও কথা বললেন না। তারপর প্রথম কথাটাই যেটা বললেন সেটা শুনে মৃন্ময় তো হতবাক। উনি বললেন, তুমি ঠকে গেছো মৃন্ময়। ইনফ্যাক্ট 30 বছর আগে আমাকেও ওরা একইভাবে ঠকানোর চেষ্টা করেছিল। অনন্যা ম্যাডামের কথা মৃন্ময়ের কিছুই মাথায় ঢুকছিল না। উনি বোধহয় ওর অবস্থা বুঝতে পেরে বললেন, তোমার কাছে ক্যামেরাটা রয়েছে? হ্যাঁ, রয়েছে। তুমি কি ওই পাথরের কফিনটার ছবি তুলেছিলে? হ্যাঁ ম্যাম, তুলেছিলাম। বেশ, বার করো ছবিগুলো, আমি ফোন ধরে আছি। ভিউ ফাইন্ডারে একটা ছবি ধরে রেখে সে অনন্যা ম্যাডামকে বলল, হ্যাঁ ম্যাম, বার করেছি। কফিনের ডালার কবজাগুলো দেখো। সঙ্গে সঙ্গে ছবিটাকে একটু জুম করে কবজাগুলো দেখল ও। তারপরে নিজেকে ধিক্কার দিতে শুরু করলো। ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। তালা, কবজা এই ধরনের জিনিসগুলো মানুষের সঙ্গে সঙ্গে অনেক দিন ধরে রয়েছে। সভ্যতার সঙ্গে সঙ্গে এদেরও বিবর্তন ঘটেছে। অ্যানথ্রোপোলজি ছাত্রদের তাই মোটামুটি শিখতে হয় কোন সময় কোন জায়গায় কেমন কবজা বা কেমন তালার চল ছিল। মৃন্ময় ভালো করে দেখা মাত্রই বুঝতে পারল শবাগারের গায়ে যে কবজাগুলো লাগানো রয়েছে সেগুলোর বয়স কোনো মতেই ভারতের স্বাধীনতার বয়সের থেকে বেশি নয়। একদম হাল আমলের জিনিস। টাটা কোম্পানিতে তৈরি হওয়াও অসম্ভব নয়। 400 বছর আগে এমন হালকা পলকা ছোট কবজার কথা কেউ ভাবতেই পারত না। কি হলো মৃন্ময়? মৃন্ময়ের মোবাইলে তার ম্যামের গলা ভেসে এলো। তাতে তিরস্কারের ছিটে ফোটা সুর নেই। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? মৃন্ময় কোনো রকমে বলল, পেরেছি ম্যাম, কিন্তু এরকম হলো কেন? একে ইংরেজিতে বলে রেড হেরিং। তোমার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা কায়দা আর কি। মৃন্ময় আমতা আমতা করে বলল, আপনি কি মানে আপনাকেও কি ওই বড়াকুলার গুহায় নিয়ে গিয়েছিল ওরা? মানে সেই 30 বছর আগেও? গিয়েছিল বই কি। ইনফ্যাক্ট আমার তো মনে হয়েছিল আমার জন্যেই ওই গুহার স্টেজটাকে প্রথমবার সাজানো হয়েছিল। ওখানে অন্যান্য যা কিছু দেখলে সেগুলো নারীদের পক্ষে জোগাড় করা খুব কঠিন নয়। 400 কেন, হাজার হাজার বছরেও ওই মাটির কলসি, গামলা, হাঁড়ি এগুলো একটাও বদলায়নি। গ্রামের ছুতোরের তৈরি খাট, জলচৌকি সেই সবও মোটামুটি একই রয়েছে। শুধু জিনিসগুলোতে একটু পুরনো রং ধরাতে হয়েছিল। কিন্তু 400 বছর আগের কবজা পাবে কোথায়?
সেটা তো নারিয়াদের গ্রামে তৈরি হতো না। ওরা জানেও না তখনকার কবজা কেমন দেখতে হতো, তাই একটু রিস্ক নিয়েই লোকাল হার্ডওয়্যারের দোকানের জিনিস ওখানে লাগিয়ে দিয়েছিল। আর আপনি সেটা ধরে ফেলেছিলেন। আচ্ছা ম্যাম, আপনি ওই বড়াকুলা গুহার খোঁজ পেয়েছিলেন কার কাছে? সে কি, তোমাকে বলিনি? সে এক মজার গল্প। আমি ঘুরতে ঘুরতে দেওপাটনি গিয়ে একে একে রাজার কথা জিজ্ঞেস করতেই 1 বছর 30-এর ছোকরা এগিয়ে গেল। নাম খুবলাল নারিয়া। মাস 2 ও আমার হেল্পিং হ্যান্ডের কাজ করেছিল। ওই একদিন আমাকে এসে বলল, এক বুড়ির কাছে নাকি শুনেছে বড়াকুলার গুহার কথা। সেই গুহাতে ওই বুড়িরা অনেক বছর আগে পুজো দিয়ে আসতো। খুবলালের সঙ্গেই বড়াকুলায় গিয়েছিলাম, তবে ওকে আমি ঘুণাক্ষরেও জানতে দিইনি যে বড়াকুলার ফাঁকাবাজিটা আমি অনেক আগেই ধরে ফেলেছি। বরং এমন মুখ করে ফিরে এসেছিলাম যাতে মনে হয় মমি যে চুরি হয়ে গেছে সে ব্যাপারে আমি একেবারে কনভিন্সড। কেন ম্যাম? আরে ততদিনে আমি আর একটা জিনিস জেনে ফেলেছি। যতই পাতার কুড়ে ঘরে থাক আর সারাদিন ছাগল চড়াক, খুবলাল হচ্ছে সেই 5 গাঁও বুড়োর একজনের বংশধর, যাদের হাতে জগন্নারিয়া রাজার মৃতদেহ রক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই জন্যেই ও দায়িত্ব সহকারে আমাকে ঠকিয়েছিল, মানে ঠকানোর চেষ্টা করেছিল আর কি। তখন যদিও বুঝতে পারতো সেই চেষ্টা বিফলে গিয়েছে, তাহলে কি করতো কে জানে, হয়তো আমাকে খুনি করে ফেলতো। যাই হোক, কাজেই সে যাত্রা ওভাবেই রণে ভঙ্গ দিয়েছিলাম। ভেবেছিলাম পরে গিয়ে আবার চেষ্টা করব, আর যাওয়া হয়নি। অনন্যা ম্যাডামের কথা শুনতে শুনতেই মৃন্ময়ের মনের মধ্যে একটা সন্দেহ মাথা চাড়া দিচ্ছিল। তাই ওনার কথা শেষ হতেই সে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই খুবলালের ফ্যামিলিতে আর কে কে ছিল ঠিক মনে আছে আপনার ম্যাম? কেন মনে থাকবে না, আমার মেমোরি অত খারাপ নয়। ফ্যামিলি বলতে খুবলালের বউ আর 2 ছেলে। ছোটটা তখন হাঁটতে পারতো না, মা কাজ করতো আর ও পিঠের ঝোলায় শুয়ে ঘুমাতো। বড়টার বয়স তখন ছিল ওই 5 বছর। খুব মিষ্টি ছিল ছেলেটা, একটু বেটে খাটো বলেই বোধহয় ওরা ওকে গুড়ে লাল বলে ডাকতো। মৃন্ময় আর পান্না অবধি গেল না। সাইকেলের মুখ ঘুরিয়ে নিল দেওপাটনির দিকে। ওর মাথার মধ্যে তখন রাগ, হতাশা, দুঃখ সব কিছুর একসঙ্গে বহিঃপ্রকাশ ঘটছিল। যে গুড়েলালের ওপর মৃন্ময় এতটা ভরসা করেছিল, সে আসলে বিশ্বাসঘাতক। মুহুল গাছের ছায়ায় ছায়ায় কিছুক্ষণ সাইকেল চালানোর পরে অবশ্য মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে এলো মৃন্ময়ের। ও ঘটনাটার পিছনে ভালো দিকগুলো দেখতে শুরু করলো। 1, গুড়েলালের এই ধোঁকাবাজির চেষ্টা প্রমাণ করে দিল যে সত্যি কোথাও না কোথাও রাজা কিলারায়ের মমি রয়েছে। আর 2, সেই মমির খোঁজে ওকে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হবে না। হাতের কাছে গুড়েলাল রয়েছে, গাঁও বুড়োর বংশধর, খুবলালের ছেলে গুড়েলাল, যে মমির লুকোনো ঘরের কথা জানে। ওকে ভালো করে চেপে ধরলে ও কি একবার মৃন্ময়কে সেটা দেখতে দেবে না? কিন্তু সেসব কিছুই করা হলো না। তার আগেই এমন একটা ঘটনার সাক্ষী হলো মৃন্ময়, যেরকম ঘটনা দুঃস্বপ্নেও কেউ কখনো দেখেনি। মৃন্ময় যখন সাইকেল নিয়ে দেওপাটনির দিকে ফিরছিল, তখনই অনেকগুলো গাড়ির একটা কনভয় ওকে ওভারটেক করে চলে গেল। সরু রাস্তার একদিকে কোনো রকমে সাইকেলটাকে দাঁড় করিয়ে নিজেকে বাঁচালো মৃন্ময়। ধুলোর মেঘের মধ্যে দিয়ে দেখল 2 জিপ আর 4টে ট্রাক ভর্তি করে পুলিশ আর প্যারামিলিটারি ফোর্সের লোকেরা কোথায় যেন যাচ্ছে। প্রত্যেকের হাতে বন্দুক। মৃন্ময় ভাবল বোধহয় অ্যান্টি টেররিস্ট অপারেশন। তবে কনভয়ের একদম পেছনে টিকটিক করতে করতে যে বুলডোজারটা যাচ্ছিল, টেররিস্ট দমনে সেটার ভূমিকা কি হতে পারে বুঝতে পারছিল না ও। বুঝতে পারল দেওপাটনির কাছাকাছি এসে। ততক্ষণে সেই কনভয়ের পুলিশরা গ্রামের লোকেদের মারতে মারতে বার করছে।
ছোট্ট গ্রামটাকে ঘিরে পুলিশের ব্যারিকেড। তারই মধ্যে বুলডোজারটা একটা একটা করে কুঁড়ে ঘর টান মেরে মাটিতে ভেঙে ফেলে দিচ্ছে। গ্রামের মেয়ে আর বাচ্চারা একটু দূরে দাঁড়িয়ে ডাক ছেড়ে কাঁদছিল। পুরুষেরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যতটা পারে নিজেদের সম্পত্তি উদ্ধার করে আনছিল। অবশ্য সম্পত্তি আর কি, 2-4টে অ্যালুমিনিয়ামের থালাবাটি, কাস্তে কুড়ুল আর ছেঁড়া জামা কাপড়, এই তো। গুড়েলাল একদিকে পাথরের মতন দাঁড়িয়েছিল। মৃন্ময় দেখল গুড়েলালের পায়ের কাছে ওর হ্যাভার্স একটা নামানো রয়েছে। তার মানে নিজের জিনিসের সঙ্গে সঙ্গে ও মৃন্ময়ের ঘরের জিনিসপত্র আগেই বার করে এনেছে। এই দৃশ্য দেখে চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না। একটা জিপের গায়ে হেলান দিয়ে উর্দি পরা যে লোকটা সিগারেট ফুঁকছিল, সেই নিশ্চয়ই এই বীর পুঙ্গবদের দলপতি। মৃন্ময় একরকম দৌড়তে দৌড়তেই তার সামনে গিয়ে বলল, এসব কি হচ্ছে? নিরীহ লোকগুলোর ঘর ভাঙছেন কেন? সিগারেটটা পায়ের জুতোর তলায় মারিয়ে সেই মেজর কিংবা ক্যাপ্টেন ঠান্ডা চোখে আপাদ মস্তক মাপল মৃন্ময়কে। তারপর বলল, Who are you? Social activist? নো, আই এম এ স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কেম হিয়ার ফর মাই ফিল্ড ওয়ার্ক। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিন তো, এরা কি অপরাধ করেছে? এখানে এই পাহাড়ের নিচে বক্সাইটের খনি আছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পাহাড়টাকে কিনে নিয়েছে। এদের অনেক দিন থেকে জায়গাটাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, শুনছিল না। তাই আজ বাধ্য হয়ে একটু জোর খাটালাম আর কি। এরপরে লোকটার সঙ্গে অনেক তর্ক করল মৃন্ময়। অনেকভাবে হিউম্যান রাইটসের দোহাই দিয়ে বোঝাবার চেষ্টা করল যে এইভাবে আদিবাসীদের নিজেদের জমি থেকে উৎখাত করাটা বেআইনি। কিন্তু কে শোনে কার কথা? শেষকালে মৃন্ময় আর থাকতে না পেরে বলল, তুমি একটা অমানুষ। লোকটা হাতের ব্যাটনটা তুলে আচমকা মৃন্ময়ের কপালে সজোরে বসিয়ে দিল। ওর চোখের সামনে গাঢ় অন্ধকার নেমে এলো। মৃন্ময় চোখ খুলে দেখল মাথার ওপরে তারা ভরা আকাশ। তার মানে ও চিত হয়ে শুয়ে আছে, কিন্তু কোথায়? কপালে হাত দিয়ে দেখল ন্যাকড়া দিয়ে কিছু লতাপাতার পেস্ট বাঁধা রয়েছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। ও খুব সাবধানে এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে দেখল। একটু দূরে ছায়ার মতন মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোথাও খোলা আকাশের নিচেই আগুন জ্বলছে। আস্তে আস্তে দু কনুইয়ের ওপর ভর রেখে ও উঠে বসল। দেখল একটা বাঁশের চালির ওপরে বসে আছে মৃন্ময়। বুঝতে অসুবিধা হলো না মৃন্ময় মিলিটারি ব্যাটনের ঘায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর নারিয়ারা ওকে এই চালিটায় শুইয়ে এখানে বয়ে নিয়ে এসেছে। হঠাৎ কে যেন পেছন থেকে ওর কাঁধের ওপর হাত রাখল। মুখ ঘুরিয়ে দেখল গুড়েলালের বউ মতিয়া। মতিয়া বলল, এরকম কেউ করে বাবুজি? মিলিটারির সঙ্গে ঝগড়া করতে যায়। নারীরা এক জায়গায় গ্রাম বসাবে, তারপর একদল রইস আদমি এসে সেখান থেকে তাদের মেরে তাড়াবে। এটাই তো আমাদের ভাগ্য বাবুজি, এইভাবেই তো আমরা বেঁচে আছি। রাজপুতরা আমাদের মেরেছে, ইংরেজরা মেরেছে, এখন পুলিশ মিলিটারি মারছে। আর ততদিনই মারবে যতদিন আমাদের রাজা না ফিরে আসে। মৃন্ময় কিছু বলতে যাচ্ছিল, মতিয়া ওকে থামিয়ে দিল। তারপর এক লোটা ঠান্ডা জল দিয়ে যত্ন করে হাত মুখ ধুইয়ে দিয়ে হাতে গরম দুধের একটা গ্লাস ধরিয়ে দিয়ে বলল, নাও নাও বাবুজি, খেয়ে নাও। অনেক খুন বেরিয়ে গেছে তোমার শরীর থেকে, এখন কথা বললে কাহিল হয়ে পড়বে যে। ওরা কি করছে? ওরা দেওপাটনেরই লোক, এখানে নতুন করে ঘর বাঁধছে। হাতে কাটারি রয়েছে, জঙ্গলে রয়েছে বাঁশ আর কুশের পাতা। ঘর বাঁধতে সময় লাগবে না। তারপর মুখটা নামিয়ে নিয়ে বলল, তুমি খুব ভালো লোক বাবুজি, আমি জানি তুমি কি খুঁজছ। আমরা সবাই জানি, কিন্তু কেউ তোমাকে বলবো না ছোট রাজা কোথায় আছে। ছোট রাজা? কথাটা কানে লাগলো মৃন্ময়ের। মৃন্ময় মতিয়াকে জিজ্ঞেস করল, এই ছোট রাজা কেন বললে বলো তো?
মতিয়া খিলখিল করে হেসে উঠে বলল, তো কি বলবো, রাজা যখন মারা গেছিল তার উমর ছিল কি জানো বাবুজি? 2 সাল। তারপর থেকে সে তো সেরকমই রয়ে গেছে, আর তো বড় হয়নি, তাই আমরা তাকে ছোট রাজা বলি। মতিয়া চলে গেল। একটু বাদে গুড়েলাল নিজেই এসে ওর পাশে বসল। মৃন্ময় বলল, গুড়েলাল, তুমি তো জানো কোথায় রাজা কিলারায় রয়েছেন, কি তাই তো? গুড়েলাল কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করল। মৃন্ময় একটু অপেক্ষা করে আবার বলল, তুমি বিশ্বাস করো গুড়েলাল, আমি ওই মমির কথা কাউকে জানাবো না, কোনো ছবিও নেব না। আমি এই ব্যাপারে একদম মনস্থির করে ফেলেছি। তোমাদের বিশ্বাসে আমি আঘাত করব না। আমি শুধুমাত্র একবার ওই মমিটাকে নিজের চোখে দেখতে চাই, ব্যাস। গুড়েলাল মুখ নিচু করেই বলল, পারবো না বাবুজি। তুমি তো জানো আমাদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা রাজার শরীর খুঁজে পেলে সঙ্গে সঙ্গে তাকে নষ্ট করে ফেলবে। সেই জন্যেই আমরা যে কয়েকজন রাজার হদিশ জানি তাদের শপথ নিতে হয় যে প্রাণ গেলেও রাজার খোঁজ কাউকে দেব না। একটা কথা যে কোথা থেকে কোথায় পৌঁছে যায় তা কি কেউ বলতে পারে? মৃন্ময় জিজ্ঞেস করল, তুমি কার কাছে শপথ নিয়েছিলে গুড়েলাল? তোমার বাবা খুবলালের কাছে? হ্যাঁ বাবুজি, মারা যাওয়ার সময় বাবা আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন। তুমি কি জানো, তুমি আমাকে গতকাল যেভাবে বড়াকুলার গুহায় নিয়ে গিয়েছিলে, তোমার বাবা ঠিক আজ থেকে 30 বছর আগে আমার গুরুজিকে একইভাবে একই গুহায় নিয়ে গিয়েছিলেন। জানি বাবুজি। গুড়েলালের গলায় কোনো অনুশোচনা খুঁজে পেলাম না, বরং পরের কথাটা ও একই রকম ঠান্ডা গলায় উচ্চারণ করল। যদি আপনার মিরামজি বড়াকুলার গল্পটা বিশ্বাস না করে ফিরে না যেতেন তাহলে বাবা ওনাকে গুম খুন করতেন। আমাদের ওপর জগন্নারী আর সেরকমই নির্দেশ আছে। মৃন্ময় অবাক হয়ে গুড়েলালের মুখের দিকে তাকালো। এই গুড়েলালকে কি মৃন্ময় চেনে? মৃন্ময় বলল, গুড়েলাল, বিশ্বাস তো আমিও করিনি, তাহলে আমাকে খুন করছো না কেন? হয়তো করতাম, আজ রাতেই করতাম, কিন্তু সকালের ওই ঘটনার পরে আর ওটা পেরে উঠব না। তারপর হঠাৎ গুড়েলাল ওর হাত দুটো জড়িয়ে ধরে বলল, জি, আমার বুকের ভেতরটা তোমাকে দেখাতে পারলে তুমি বুঝতে পারতে আমি কি যন্ত্রণা পাচ্ছি। তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি জি, তুমি নিজে যদি কিলারায়কে খুঁজে বার করতে পারো তাহলে তোমাকে কিছু বলবো না। গুড়েলাল উঠে যাচ্ছিল। মৃন্ময় ওকে পেছন থেকে ডাকলো, বলল, গুড়েলাল, একটা কথা বলে যাও। গুড়েলাল ফিরে এলো, আবার ওর পাশে বসে বলল, কি বাবুজি? আমি তো ভেবেছিলাম দেওপাটনির ওই পাতালের দিকে নেমে যাওয়া সিঁড়ি আর ওই বুজে যাওয়া ইদারা ওসবের নিচেই খুঁজে দেখব তোমাদের রাজার মমি ঘর, কিন্তু ওখানে তো এখন বুলডোজার ঢুকে পড়লো। আচ্ছা, তোমার চিন্তা হচ্ছে না গুড়েলাল, যদি তোমাদের রাজার শরীর ওই বক্সাইটের চাঙড়ের তলায় চাপা পড়ে যায়? গুড়েলাল এই প্রশ্নের উত্তরে ভারী অদ্ভুত একটা কথা বলল। বাবুজি, তুমি মিশর না কোথাকার গল্প বলো যারা নাকি মোরা রাজাদের থাকার জন্য আকাশ ছোঁয়া 3 কোণা বাড়ি বানায়? তা সে ওরা বানাতে পারে। ওদের রাজা বড় রাজা, তার ঘর তো কেউ ভাঙতে সাহস পায় না। কিন্তু আমাদের নারিয়াদের তাড়া খেয়ে খেয়ে জীবন কাটে, তাই আমরা পাকা ঘর বানাই না। আমাদের রাজারও পাকা ঘর নেই, সেও ঘুরে বেড়ায়। দেওপাটনি মাটির তলায় চলে যাবে, আমাদের রাজা অন্য কোথাও গিয়ে বিছানা পাতবে। উনি আমার চিন্তা নেই। গুড়েলাল চলে যাওয়ার সময় কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকালো। মনে হলো ও যেন একটা কিছু ইঙ্গিত করে গেল। দেখতে দেখতে নতুন জায়গায় 3 দিন কেটে গেল। মৃন্ময়ের মাথার যন্ত্রণাটা গুড়েলালের ওষুধের গুণে এখন অনেক কম। অনন্যা ম্যাডাম মাঝে মাঝে একটা কথা বলেন, সব যুদ্ধ যে জিততে হবে এমন তো কোনো কথা নেই, যুদ্ধে নামাটাই আসল। মৃন্ময় মনে মনে বলল, এই যুদ্ধটা জিততে পারলাম না ঠিকই, তবে এইটুকুই সান্ত্বনা, নারিয়াদের হৃদয়ে জিততে পেরেছি। একজন শহুরে মানুষের পক্ষে সেটাও কিন্তু কম বড় অ্যাচিভমেন্ট নয়। ভবিষ্যতে আবারও এদের মধ্যে ফিরে এলে আমার আর কোনো অসুবিধা হবে না। এরা মৃন্ময়ের জন্যে একটা বেশ শক্তপোক্ত কুঁড়ে ঘর বেঁধে দিয়েছে। এখানে আসার পর প্রথম 2 দিন ওটার মধ্যেই সারাদিন শুয়ে বসে কাটালো মৃন্ময়।
আজই প্রথম বাইরে বেরিয়ে রিভার বেডে পায়চারি করছিল। গুড়েলাল ওকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, তুমি কবে যাচ্ছ বাবুজি? মৃন্ময় সত্যিই মনে মনে একটু আঘাত পেল। বলল, আর বেশি দিন তোমাদের জ্বালাবো না, ঠিক করেছি আগামীকালই কলকাতার দিকে রওনা দেব। না না, আমাদের অসুবিধে কোথায়? শুধু আগামীকাল আমাদের একটা পরব আছে, সবাই দল বেঁধে দূরে এক জায়গায় যাব। তাই ভাবছিলাম তুমি একা থাকবে। চিন্তা নেই, আমি কাল সকালেই বেরিয়ে পড়ব। সত্যি মৃন্ময় বেরিয়ে পড়ল পরদিন সকালে। বেরোনোর সময়টা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করবে মৃন্ময়। দেওপাটনির লোকজন ওকে ঘিরে ধরেছিল। কেউ ওর হাতে তুলে দিচ্ছে একটা জংলি আতা, কেউ দিচ্ছে একটা ধনেশ পাখির পালক, বিদায় উপহার। সবার পেছনে সবার থেকে দূরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে গুড়েলাল আর মতিয়া। মতিয়ার পিঠে শাড়ির টুকরো দিয়ে বাঁধা ওদের বাচ্চাটা অঘোরে ঘুমোচ্ছে। মৃন্ময় হাত নেড়ে গুড়েলালকে ডাকলো, বলল, চলি গুড়েলাল, আবার দেখা হবে। আসুন, ধনীগ্রামকে বলেছি ও আপনাকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যাবে, পান্না অবধি পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে। ধনীগ্রামকে চিনত মৃন্ময়। 17-18 বছর বয়সের বেশ স্বাস্থ্যবান একটা ছেলে। 15 কিলোমিটার রাস্তা মৃন্ময় আর ওর চেয়েও ভারী হ্যাভারস্যাকটাকে সাইকেলে ক্যারি করে নিয়ে যাওয়ার পক্ষে ওর চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। তবে ও একটু বেশি কথা বলে, মনে হয় খুব সরল। ধনীগ্রামের সাইকেলে চেপে ওর সঙ্গে টুকটাক গল্প করতে করতে কখন যে পান্না পৌঁছে গেল মৃন্ময় তাও বুঝতেই পারল না। স্টেশনের কম্পাউন্ডে ঢুকতে ঢুকতে নিছক একজন নৃতত্ত্ববিদের কৌতূহল থেকে মৃন্ময় জিজ্ঞেস করল, তোমাদের আজ কিসের পরব ধনীগ্রাম? আজ তো পূর্ণিমা নয়? ধনীগ্রাম চলে যেতে যেতে বলল, সে কি, আপনি জানেন না? আজ তো রাজা ঘুম থেকে জাগবে। 400 বছর আজকেই পূর্ণ হচ্ছে কি না? মৃন্ময়কে ততক্ষণে ঘিরে ধরেছে স্টেশনের পাকা বাড়ি, লোহার পিলার, টিনের শেড। কানে আসছে ট্রেনের হুইসেল, শয়ে শয়ে মানুষের চিৎকার চেঁচামেচি আর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে তারস্বরে ট্রেন আসা যাওয়ার ঘোষণা। বিন্ধ্য পর্বতের এক কোণায় ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক কুচি গ্রামে বসে যেসব কথাকে বিশ্বাসযোগ্য মনে হয়, এই পরিবেশে তাকেই মনে হয় পাগলের প্রলাপ। মৃন্ময় ধনীগ্রামের কথা শুনে তাই একটু হেসে ওয়েটিং রুমের দিকে পা বাড়ালো। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা দেরি, ততক্ষণ ওখানেই সময় কাটাতে হবে। বসে থাকতে থাকতে ওর মন চলে গেল আবার গত 1 মাসের নানান ঘটনা আর নানান কথার দিকে। স্মৃতির কি আশ্চর্য খেলা জানি না, অত কিছুর মধ্যে থেকে সে কেবল 2টো কথাকে হঠাৎ পাশাপাশি বসিয়ে মৃন্ময়ের কানে বাজিয়ে দিল। একটা কথা অনন্যা ম্যাডাম বলেছিলেন ফোনে। আমার মেমোরি অত খারাপ নয়। ফ্যামিলি বলতে খুবলালের বউ আর 2টো ছেলে। ছোটটা তখন হাঁটতে পারতো না, মা কাজ করতো আর ও পিঠের ঝোলায় শুয়ে ঘুমাতো। বড়টার বয়স তখন ছিল ওই 5 বছর। খুব মিষ্টি ছিল ছেলেটা। একটু বেটে খাটো বলেই বোধহয় ওরা ওকে গুড়েলাল বলে ডাকতো। আরেকটা কথা মাত্র 4 দিন আগে গুড়েলাল মৃন্ময়কে বলেছিল। ওর তখনও মনে হয়েছিল কথাটার মধ্যে একটা অন্য মানে আছে। কথাটা হলো, কিন্তু আমাদের নারিয়াদের তাড়া খেয়ে খেয়ে জীবন কাটে, তাই আমরা পাকা ঘর বানাই না। আমাদের রাজারও পাকা ঘর নেই, সেও ঘুরে বেড়ায়। দেওপাটনি মাটির তলায় চলে যাবে, আমাদের রাজা অন্য কোথাও গিয়ে বিছানা পাতবে। উনি আমার চিন্তা নেই। মৃন্ময় একজন হিপনোটাইজড মানুষের মতন ওয়েটিং রুমের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটা ঘোরের মধ্যে হাঁটতে শুরু করলো স্টেশন ছেড়ে বাইরের দিকে। একবার যেন অস্পষ্ট শুনল হাওড়ায় যাবার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হোক, ওই ট্রেনে আর মৃন্ময়ের যাওয়া হবে না। ওকে অন্য এক জায়গায় যেতে হবে, যেখানে জঙ্গল দিয়ে ঘেরা
অপূর্ব সুন্দর এক নদীর চড়ায় দেওপাটনির নারী পুরুষেরা তাদের রাজাকে বরণ করার জন্য তৈরি হচ্ছে। সূর্য তখন রাত্রিরের সুইমিং পুলে ঝাঁপ দেবে বলে পাহাড় চূড়োর ডাইভিং বোর্ডে উঠে দাঁড়িয়েছে। নদীর চড়ায় গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে দেওপাটনির মানুষজন। মৃন্ময় ওদের পেছনে গিয়ে দাঁড়ালো। সবার আগে ওকে দেখতে পেল ধনিকরাম। ওর মুখটা হাঁ হয়ে গেল। তারপরেই ঘুরে তাকালো গুড়েলাল। গুড়েলাল কিন্তু অবাকও হলো না, রাগলও না, বরং ও সেই খুব চেনা ঝকমকে হাসিটা হাসতে হাসতে দৌড়ে এলো ওর দিকে। বলল, বাঁচালে বাবুজি, মনটা খুব খারাপ লাগছিল। জানি তো রাজাকে জেগে উঠতে দেখলে তোমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। তারপর গুড়েলাল মৃন্ময়ের হাত ধরে একটা পাথরের ওপর বসালো। বলল, আমি জানতাম তুমি ধরে ফেলবে। এ তো দেরি হলো কেন বলো তো? ম্যামের ওই কথাটা মন দিয়ে শুনিনি যে। কোন কথাটা? ম্যাম বলেছিলেন তোমার বাবা দুটো ছেলে, একটা তুমি। তোমার তখন বয়স 5 বছর, আর একটা তখন খুবই ছোট ছিল, মায়ের পিঠের ঝোলায় চেপে ঘুরে বেড়াতো। গুড়েলাল, তোমার তো কোনো ভাই নেই না, বেটাও নেই, তাই না? তোমার মা যাকে পিঠের ঝোলায় নিয়ে ঘুরে বেড়াতেন, তোমার বউ মতিয়াও তাকেই পিঠে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, ঠিক কত বছর ধরে গাঁও বুড়োর বাড়ির বউরা ছোট রাজার মমি নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে বলো তো? 400 বছর। ঠিক 400 বছর ধরে ছোট রাজাকে আমাদের বাড়ির বউরা কোলে পিঠে নিয়ে ঘুরছে। তোমাকে বলেছিলাম না জি, আমাদের গরিব রাজা আমাদের সঙ্গেই পালিয়ে বেড়ায়। মৃন্ময় ভিড়ের ফাঁক দিয়ে রাস্তা করে সামনের দিকে এগিয়ে গেল। কেউ বাধা দিল না। দেখল বালির ওপরে শোয়ানো আছে 2 বছরের এক বালকের মৃতদেহ। তার মাথার কাছে বসে আছে মতিয়া। কে বলবে ওই মৃতদেহের বয়স 400 বছর? মনে হচ্ছে দুধ খেতে খেতে শিশুটি এইমাত্র ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো ধূপধুনো নেই, কোনো বাজনা বাদ্যি নেই। সেটাই তো স্বাভাবিক। জগন নারিয়ার নির্দেশের মধ্যে এটাও নিশ্চয়ই ছিল। রাজা যে জেগে উঠেছেন এটা কাউকে জানানো চলবে না। শত্রুর তো অভাব নেই। তাছাড়া এখন আর কিছুরই দরকার হবে না। যা করবার 400 বছর আগে সেই অলৌকিক রাজবৈদ্য করে রেখে গেছেন। ওই তো তাঁরই দৌলতে মৃত শিশুটি আর মোড়া ভাঙল। শিশুটির বুকের ওপর তীরের ক্ষতটা ওই তো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। জঙ্গলের এদিক ওদিক থেকে তীক্ষ্ণ স্বরে ময়ূর ডেকে উঠল। পশ্চিমের পাহাড়ের আলসে থেকে মুখ বাড়ালো সোনার কাস্তের মতন এক ফালি চাঁদ। সেই চাঁদের আলোয় চোখ মেলে শিশুটি বলল, আম্মা। মৃন্ময় আস্তে আস্তে তার পাশে হাঁটু মুড়ে বসল। বলল, প্রণাম মহারাজা, তুমি খুব শিগগির বড় হয়ে ওঠো। তুমি নারিয়াদের সমস্ত অপমান মুছে দাও। আমি অপেক্ষা করে রইলাম। মতিয়া আর গুড়েলাল মৃন্ময়ের দুপাশে বসে ওর কথা শুনে খুব হাসছিল। শিশুটি ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে উগুল বুগুল কি সব যেন বলল। মৃন্ময় বলল, নজরানা চাইছেন রাজামশাই? এই নিন নজরানা। মৃন্ময় তার ম্যাডামের সেই ফিল্ড রিপোর্টের ফাইলটা ওর হাতে ধরিয়ে দিল। কাগজগুলোকে দুহাতে ছিঁড়ে কুটি কুটি করতে করতে কৃষ্ণকলির মতন সুন্দর সেই শিশু পৃথিবীর যে কোনো শিশুর মতনই অবদ্ধ ভাষায় বলল, শেষ হলো আমাদের আজকের নিবেদন। সৈকত মুখোপাধ্যায়ের লেখা মৃত রাজা জাগো। মৃন্ময়ের ভূমিকায় শুভঙ্কর, অনন্যা ম্যাডাম শ্রীলেখা, মতিয়া শ্রেয়া, রিজার্ভ ফরেস্টে অফিসার রোনাল্ডো, গুড়েলাল কিঞ্জল, ক্যাপ্টেন শ্রীদীপ, ধনিগ্রাম সৌমিক। পর্ব পরিচালনায় শ্রেয়া, পোস্টার ডিজাইন শ্রীদীপ এবং শ্রেয়া, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড।
আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।